আসসালামু আলাইকুম। এসএসসি 25 এবং 26 শিক্ষার্থীরা, তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো কিন্তু কৃষিগুচ্ছের মান বন্টন, আবেদন যোগ্যতা এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা জানো না, বা কৃষিগুচ্ছে টপ করতে হলে তোমার কোন বইগুলো ফলো করা উচিত, বা আমাদের যে দেখবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো দাগাতেই হবে কিনা, বা না দাগালে আমাদের সমস্যা হবে কিনা, আলাদাভাবে পাস আছে কিনা, অনেক কিছু অজানা তোমাদের তথ্য আছে। তো কৃষিগুচ্ছ নিয়ে সকল কিছু একদম এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবা। চলো কথা বলা শুরু করি। তো আমরা প্রথমে আসবো হচ্ছে আমাদের আবেদন যোগ্যতা এইটা নিয়ে। তো দেখবা আবেদন যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু তোমাদের কনফিউশন থাকতে পারে, এটা আগে ক্লিয়ার করে নিই। তো এইচএসসি ব্যাচ তোমরা যারা আছো 25 এবং 26 ব্যাচ, তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, সেকেন্ড টাইম তুমি দিতে পারবা। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য কোনো আলাদা পেনাল্টি মার্ক, ভাই এখন বলতে পারো পেনাল্টি মার্ক কি, ওই যে আলাদা করে যে মার্ক কাটে, ঠিক আছে, ছবিতে দেখবে যে আলাদা করে 3 মার্ক কেটে নিচ্ছে আগে, তো এরকম ভাবে তোমাদের কিন্তু মার্ক কাটে না। তো তুমি সেকেন্ড টাইম হও বা ফার্স্ট টাইমে হও, তোমার ওই একই সাথে আর কি কাউন্ট করা হবে, ঠিক আছে। তো সেকেন্ড টাইমে আলাদা কোনো মার্ক কিন্তু কাটবে না। এরপর এসএসসি, তো কনফিউশনটা বাধেই তোমার এই এসএসসি তে এসে। তো এসএসসি যাদের 22, 23, 24, ঠিক আছে, তোমরা যারা এসএসসি 22, 23, 24 সালে পাস করছো, অথবা তোমাদের ইমপ্রুভমেন্ট দেওয়া আছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি অনেকে 25-এ তুমি ইমপ্রুভ দিয়ে থাকো, ঠিক আছে, অনেকে আসো না যে এসএসসি তুমি ইমপ্রুভ দিছিলা, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, এটা নিয়ে প্রবলেম হবে না। তো তোমার ইমপ্রুভ যে রেজাল্ট আছে ওইটাই কাউন্ট ধরা হবে। তো যাদের এসএসসি 22, 23, 24 এর মধ্যে, তুমি যদি আবার 21 হয়ে যাও তখন কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে, 22 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। ওকে, তো আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এবার মান বন্টনে আসো। তো মান বন্টনেও কিন্তু এখানে অনেক কিছু আছে যেটা অন্যান্য বিষয়ে কিন্তু থাকে না। দেখবে যে অন্যান্য বিষয় তোমাকে বলে দেয় যে উইথ 4 সাবজেক্ট, বাট এখানে কিন্তু তোমাকে বলবে যে উইদাউট 4 সাবজেক্ট। অর্থাৎ তোমার যখন মার্কশিটটা দেখবা ওখানে দুইটা অপশন দেওয়া থাকে, একটা হচ্ছে উইথ 4 সাবজেক্ট রেজাল্ট এবং একটা হচ্ছে উইদাউট 4 সাবজেক্ট রেজাল্ট। তো উইদাউট যে 4 সাবজেক্ট এইটা তোমাকে থাকতে হবে, তোমার 4 করে থাকতে হবে, ঠিক আছে। এসএসসি এবং এইচএস দুইটাতেই কিন্তু উইদাউট যে 4 সাবজেক্ট যে রেজাল্টটা সেটা তোমাকে 4 করে থাকতে হবে। সাপোজ এরকম হয়ে গেল যে তোমার উইদাউট, তোমার হচ্ছে উইথ 4 সাবজেক্ট 4 আছে, বাট উইদাউটে তোমার 4 এর নিচে চলে আসছে, তুমি কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো এটা কিন্তু একটু সচেতন থাকবে, একটু মিলাই নিবা তোমার মার্কশিটে। এবার আসো এই দুইটার যোগফল, এসএসসি এবং এইচএস যোগফল তোমাকে অবশ্যই 8.5 থাকতে হবে, এটাও উইদাউট 4 সাবজেক্ট, ঠিক আছে। তো যাদের নাই তারা কিন্তু ভাই এখানে পরীক্ষা দিতে পারবে না। তো আগে যখন আমি আমাদের সেশনের কথা বলি, 20-21 সেশন, তখন কিন্তু 30,000 করে শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারতো। তো তার পরবর্তী থেকে এখানে সিলেকশন সিস্টেম নাই, সবাই পরীক্ষা দিতে পারে, বাট এখানে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা ভাই এখানে ফলো করতে হয়। যেমন গত বছর যদি তুমি দেখো, তো গত বছর কিন্তু 25,000 শিক্ষার্থীর ক্ষেত্রে রেজাল্টের একটা বড় রকম ধস ছিল, তবুও কিন্তু এখানে তোমার রিকোয়ারমেন্টটা কমানোর মানে সুযোগ নাই, ওই 4 করে রাখছিল, যেটা এই বছর কিন্তু বহাল থাকবে। অনেকে ভাবতে পারে ভাই জিপিএ কমাবে কিনা, ভাই গত বছরই কমায় নাই, তো এই বছর যদি এর থেকে খুব বাজে অবস্থা হয় সেই ক্ষেত্রে একটা বিবেচনা করতে হবে। বাট আমার মনে হয় না যে কৃষিগুচ্ছের ক্ষেত্রে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা কমাবে, ওরা বাড়াইতে পারলে ওরা বাসে, ওরা সিলেকশনও দিয়ে দিতে পারে যদি বাকৃবি আলাদা হয়ে যায়, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু রিমার্স চলতেছিল যে বাকৃবি আলাদা হয়ে যাইতে পারে, যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাকৃবি তোমার হচ্ছে সিলেকশন রাখবে, ঠিক আছে। তো এটা পরবর্তীতে আপডেট আসলে আমি জানাই দিব, বাট এখন পর্যন্ত যা আছে সেটাই তুমি এটা মাথায় রাখো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমাকে অবশ্যই এইচএসসি তে, ঠিক আছে, তোমাকে অবশ্যই এইচএসসি তে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এগুলো তো থাকতে হবে এবং এগুলোতে পাস করতে হবে। তুমি যদি ম্যাথে ফেল করো তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না, তুমি যদি ফিজিক্সে ফেল করো তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। আর অবশ্যই যে ম্যাথ থাকাটা, এটা নিয়ে কিন্তু অনেকে ভাবো যে ম্যাথ না থাকলে আমি পরীক্ষা দিতে পারবো কিনা, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। তুমি ম্যাথ না থাকলে কিছু হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবা না, তুমি আবেদনই করতে পারবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় তোমাকে অবশ্যই ম্যাথে পাস করতে হবে, ঠিক আছে। আর যারা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তোমার জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, একটু বিরক্ত করবো, সেটা হচ্ছে আমাদের কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি চলে আসছে, তো প্রতিবারের নাই, তো এবার আমাদের 5.0, তার মানে বুঝতে পারছো 5 বছর ধরে আমাদের কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচ চলমান আছে, ঠিক আছে। তো যারা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, কৃষিগুচ্ছের প্যাটার্ন ফলো করে প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, একটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এই সকল বিষয় নিয়ে জানতে যাচ্ছ, তাদের জন্য গোছানো একটা এক্সাম ব্যাচ অনেক বেশি হেল্পফুল। তো আমাদের কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবা, কারণ এটার আগামী 25 তারিখ থেকে আমরা শুরু করে দিব, এবং ডিসকাউন্ট অফার কিন্তু চলমান আছে। তো ডিসকাউন্ট অফারে ভর্তি হইতে হলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে দ্রুত যোগাযোগ করে ফেলতে পারো, অথবা কমেন্ট বক্সে আমি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে থাকবো, সেখানেও ডিটেলসটা জানানো আছে। ওকে ওকে, চলো আমরা একটু মান বর্ণনের একটু কথা বলি। তো মান বর্ণনে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। দেখো আমাদের মান বর্ণন টোটাল 100 মার্কের এমসিকিউ তুমি পাবা, এবং 50 মার্কের জিপিএ মার্ক থাকবে। তো মান বর্ণন যদি যাই সেক্ষেত্রে বায়োলজি তোমার 30 মার্ক। তো এই যে বায়োলজি একটা যাদের স্ট্রং জোন, অর্থাৎ যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে, দেখবে যে মেডিকেলের পরবর্তীতে প্রথম যে টার্গেট থাকে সেটা হচ্ছে জাবি ডি ইউনিট, কারণ ওখানেও তোমার অনেক বেশি বায়োলজি থাকে। এরপরে কৃষিগুচ্ছ, এখানেও দেখো বায়োলজি একটা
মানে সবগুলোর থেকে বায়োলজিতে কিন্তু মার্ক বেশি, 30 মার্ক, এবং এখানে তোমার 15 করে, ঠিক আছে, ফার্স্ট পার্টে 15 এবং হচ্ছে সেকেন্ড পার্টে 15, টোটাল 30 মার্কের এমসিকিউ এসে থাকে। তুমি যদি বায়োলজি তোমার স্ট্রং জোন হয় তো কৃষিগুচ্ছ তোমার জন্য একটা বেটার অপরচুনিটি হতে পারে, ঠিক আছে। আর বিশেষ করে মানে বায়োলজি অপরচুনিটি বলতে তোমাকে অবশ্যই মেইন বইয়ে ফোকাস থাকতে হবে, ঠিক আছে। তোমার যদি মেইন বইটা ভালো মতো আয়ত্ত থাকে সেই ক্ষেত্রে তুমি পারবা, ভুজুং ভাজুং গাইড পড়ে তুমি এখানে পারবা না, ঠিক আছে। আর বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো কৃষি স্ট্যান্ডার্ড থাকে, বেশ কিছু এমসিকিউ আসে যেগুলো শুধুমাত্র কৃষি গুচ্ছে আসে ওই প্রশ্নগুলো, অন্যান্য ভার্সিটিতে আসে না। সো অবশ্যই প্রশ্নের প্যাটার্নটা জানা তোমার জরুরি, ঠিক আছে। তো যার জন্য আমাদের এক্সাম ব্যাচটাতে আমি ওই প্যাটার্নটা তোমাদের ফলো করে এক্সামগুলো নিব, তো তুমি সুন্দর মতো প্যাটার্নটা বুঝতে পারো, একটা অধ্যায় থেকে আসলে কেমন প্রশ্নগুলো আসতে পারে, তোমার প্রিপারেশনটা সঠিকভাবে তুমি নিতে পারতেছো না বা তোমার যাচাইটা তোমার করতে হলে অবশ্যই এক্সামটা দেওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের 20 মার্ক থাকবে, ফিজিক্সের ক্ষেত্রে 20 মার্ক থাকবে, ম্যাথের ক্ষেত্রে 20 মার্ক থাকবে, এবং আরেকটা বিষয় এখানে কিন্তু আলাদা করে ইংলিশটাও আছে। যারা 26 ব্যাচ আছো, 25 ব্যাচ তো অলরেডি জানোই, 26 ব্যাচের ক্ষেত্রে তোমরা অনেকে আসলে ইংলিশের দুর্বলতা প্রকাশ করো বা ভয় পাও যে ইংলিশ থাকবে আমি বাদ দিয়ে দিব, কিন্তু এখানে কিন্তু ইংলিশ 10 মার্ক আছে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। তুমি যদি ইংলিশ নাও দাগো, তুমি সাপোজ এখানে 0টা লাগাইছো তবুও সমস্যা নেই, কারণ এখানে আলাদাভাবে পাস নাই, আলাদাভাবে পাস নাই। এবং আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আলাদা পাস নেই, ঠিক আছে, আলাদা পাস নেই। আর একটা মজার ব্যাপার সেটা কি, সেটা তুমি যদি ম্যাথ না দাগাও, এখন অনেক শিক্ষার্থী আছে যে ম্যাথ দাগাই নাই, ম্যাথ দাগাই নেই তবুও কিন্তু সে চান্স পেয়ে যায়। কিভাবে ভাইয়া? কারণ ম্যাথ না দাগলেও তো তোমার এখানে 80 মার্ক থাকে, তাই না? আর 80 মার্কের মধ্যে তুমি যদি 60 তুলতে পারো তোমার খুব ভালো মতো চান্স হয়ে যাবে, এবং এটা পসিবল, যারা ওইভাবে প্রিপারেশন নিচ্ছে তারা পসিবল। তো যদি মনে হয় যে আমি ইংলিশ পারি না, 10 মার্ক আমি দাগাবো না, কোনো সমস্যা নেই, তুমি তবুও পাস করে যাবা এবং তুমি চান্স পেয়ে যাবা। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাট টার্গেট রাখবা যে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 5 যেন আমি তুলতে পারি। তো আমাদের এখানে আমরা যে টপিকগুলো তোমাকে সাজেশন দিব বিগত 5 বছরে কোন টপিকগুলো থেকে আসছে, দেখা যায় বারবার রিপিটেড থাকে। তো তুমি বাংলা বলো, সরি বাংলা তো এখানে নাই, ইংলিশে যে যে টপিক থেকে আসবে ওইটা আমি অলরেডি এখানে তোমাদের টপিক অ্যানালাইসিস সাজেশন দিয়ে দিব, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের জন্য এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট তার উপর কিন্তু বেশ কিছু ক্লাস থাকবে এবং সাজেশন ক্লাস থাকবে, ঠিক আছে। কোন টপিকগুলো পড়বা লাস্ট মোমেন্টের জন্য, কারণ তুমি লাস্ট এক সপ্তাহ আছে তখন তো চাইলে বইয়ের A to Z পড়তে পারবে না, তোমাকে ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করতে হবে, সেটা আমরা এখান থেকে প্রোভাইড করব। ওকে, তো এবার আসলে বইয়ের ক্ষেত্রে আসি, এটা নিয়ে তোমাদের আসলে অনেক বেশি মাথা ব্যথা, ভাই বই কি পড়বো, বই কি পড়বো, একটু আমাদের বুক লিস্ট দেন, ঠিক আছে, এটা নিয়ে কথা বলি। তো প্রথম যে কথা, আমি প্রথম থেকে কিন্তু বলছি যে বায়োলজি তোমাদের এখানে মেইন পয়েন্ট, তো বায়োলজির জন্য তোমাকে ভাই অবশ্যই মেইন বইটা পড়তেই হবে, মেইন বইটা তোমাকে দেখতে হবে। এখন যদি কারো মেইন বই পড়া না থাকে, এখন তুমি কি করবা? তোমার কি চান্স হবে না? অবশ্যই তোমারও হবে চান্স, কিন্তু তুমি একটু কম মার্ক পাবা। তো মেইন বই যদি তুমি না পড়তে পারো, যে কোনো একটা সহায়ক বই তুমি পড়তে পারো, ঠিক আছে, সহায়ক বই পড়বা। এবং সহায়ক বই পেতে ভাই কি পড়বো? তো অবশ্যই তোমাকে কোশ্চিন ব্যাংকটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। কোশ্চিন ব্যাংক থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তুমি বই আমরা কেন পড়তে বলি? কারণ বইতে টপিকটা সুন্দর আলোচনা করা আছে, এই জন্য তোমার বই পড়তে বলি। তো তুমি যদি এক্সট্রা কোথাও থেকে টপিকটা ভালো করে বুঝে পড়তে পারো, সমস্যা নাই, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলো, তোমার ওখান থেকে প্রশ্ন আসলে তুমি উত্তর করে আসতে পারবা, ঠিক আছে। তো যে কোনো একটা সহায়ক বই থেকেও তুমি টপিকগুলো পড়ে ফেলবা, এই জন্য তোমার কোশ্চেন ব্যাংকটা ভাই আগে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো মেইন বই তুমি এইচএসসি তে যে মেইন বইগুলো পড়ছো ওইগুলাই তুমি পড়ো, কোনো সমস্যা নেই, এইচএসসি মেইন বইগুলো পড়লেই হবে, ঠিক আছে, এক্সট্রা করে পড়ার দরকার নেই। এটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে, বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করলেই হয়ে যাবে। আর কোশ্চেন ব্যাংকটা কি করবা? কোশ্চেন ব্যাংক তুমি একটা নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা নিবা, এটা আসলে কৃষির জন্য আসলেই ভালো, ঠিক আছে, অনেক আগে থেকে চলে আসতেছে। আমি যখন পরীক্ষা দিলাম তখন আমি এই বইটাই পড়ছিলাম, ঠিক আছে। তো এই বইটা তুমি পড়তে পারো, নেটওয়ার্ক বইটা পড়তে পারো। আচ্ছা, এবার ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? তো ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া বিগত বছর যে টাইপগুলো থেকে ওই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তুমি কি করবা? টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করে বেরো, ঠিক আছে, টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করবা। পাশাপাশি তোমার একটা কাজ হবে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করা, ঠিক আছে, ভার্সিটি ইউনিট। এখান থেকে আবার একটা বিষয় সেটা হচ্ছে ঢাবির প্রশ্নগুলো থেকে অনেক সময় প্রশ্ন রিপিট আসে, ঠিক আছে। তুমি চেষ্টা করবে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকে অ্যাটলিস্ট ঢাবির যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে যাও, ঠিক আছে। এক সময় এমন হইতো যখন বাকি আলাদা পরীক্ষা নিত, বাকির ভিতরে একটা প্রশ্ন ডিরেক্ট ঢাবিতে থেকে মান সহ কমন চলে আসে, ঠিক আছে, ঢাবির একটা প্রশ্ন বাকির ভিতরে মান সহ কমন দিয়ে দিত, ফিজিক্সে হোক বা ম্যাথের হোক। এর জন্য ঢাবির প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা পড়বা কৃষিগুচ্ছ, তখন এই বাউ বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটার প্রশ্নগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্যাটার্নটা এগুলো প্রতি বছর কিছু না কিছু কমন চলে আসে, এই জন্য কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই বাকির প্রশ্নগুলোকে বেশি করে ইম্পর্টেন্স দিবা। এবং ভার্সিটি কয়ের মধ্যে তুমি অবশ্যই, একটু দাঁড়াও, অবশ্যই কি করবা? ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নগুলো সলভ করে যাবে, ঠিক আছে। তাই কোশ্চেন ব্যাংকটা আমরা বললাম কি কোশ্চেন ব্যাংক নিবা, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে কি বললাম, টপিকগুলো দেখবা মেন বই থেকে, যদি মেন বই পড়ানো থাকে যে কোনো একটা সহায়ক বই থেকে যে টপিকগুলো আসছে ওই টপিকগুলো তুমি ক্লিয়ার করে নিবা। মেন বিষয় হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, সেটা বায়োলজি বিচিত্রা হতে পারে বা কেমিস্ট্রি প্লাস বই হতে পারে বা আসপেক্ট, মানে যে কোনো একটা সহায়ক বই,
তোমার টপিকটা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে, ঠিক আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করে যাও, টাইপ ওয়াইজ বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সূত্রগুলো দেখো, ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি ম্যাথের ক্ষেত্রে, তো ম্যাথের ক্ষেত্রেও তোমার ওই কাজটা আমি করতে বলবো। ম্যাথের ক্ষেত্রে তুমি এগ্রি যে কোশ্চেন ব্যাংক এটা তোমার আগে সলভ করতে হবে, ঠিক আছে। এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করলেই অনেকগুলো টাইপ তুমি কমন পাবে, অ্যাটলিস্ট 12 থেকে 14টা টাইপ তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। বাকি এক্সট্রা প্রশ্নগুলো তুমি যদি সূত্রগুলো নিয়মগুলো জানো অ্যান্সার করে আসতে পারো। ভাই 20টার মধ্যে 15টা বলে তো অনেক মার্ক, তাই না? তো এগ্রি কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে ভার্সিটি এন্টার কোশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট তুমি যদি না পারো ঢাবির কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ করবা, ঠিক আছে। ঢাবির গুলো মাস্ট সলভ করবা, এই কাজটা করো ম্যাথের ক্ষেত্রে। তো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বললাম, এবং ইংলিশের ক্ষেত্রে আমরা আলাদা করে তোমার একটা সাজেশন দিব, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে যেহেতু টপিক গুলো আছে টপিকের উপর আমি তোমাকে আলাদা করে একটা সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ খুব দ্রুত। তুমি কমেন্টে জানাবা যে ইংলিশ সাজেশনটা তোমার প্রয়োজন হবে কিনা, তোমাদের যে রেসপন্স থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু ইংলিশটা আমরা দ্রুত দিব, ঠিক আছে। যদি তোমরা চাও খুব দ্রুত তাহলে দ্রুত দিব, যদি লেটে চাও লেটে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো একটা টপিক অ্যানালাইসিস সাজেশন আমরা তোমাদের ফ্রিতেই দিব ইংলিশের ক্ষেত্রে, ওকে। আর যারা আমাদের এক্সামের সাথে যুক্ত হতে যাচ্ছ, একটা গোছানো একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ, তো রুটিন ভাই তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি চাইলেও একা এখন প্রিপারেশন নিতে গেলে অগোছালো ভয় পাবা, এতগুলা সিলেবাস কেমনে শেষ করো। বাট এটা রুটিন ওয়াজ একটা মেন্টর আন্ডারে থেকে যদি প্রিপারেশন নিতে পারো, দেখতো অনেকগুলো শিক্ষার্থী তোমার সাথে প্রিপারেশন নিচ্ছে, তোমার জন্য বেটার হয়। একটা কম ফি দিয়ে, খুবই নামমাত্র একটা ফি, ঠিক আছে, এই ফি দিয়ে তুমি কিন্তু চাইলে যুক্ত হয়ে যেতে পারো। তো যারা ভর্তি হওয়া এক্সাম বেসে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বিস্তারিত জেনে তুমি ভর্তি যেতে পারো। তো ভালো থাকো সবাই, আর আমাদের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।